হ্যাঁ, আমার নাম হচ্ছে মাহমুদা শিকদার লিজা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ, থানা হচ্ছে টঙ্গিবাড়ি, গ্রাম হচ্ছে দক্ষিণ পাইকপাড়া। এবং আমি যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি সে হচ্ছে ম্যাগজিন শেখ এবং তার ভাগ্নি হচ্ছে শালিমা। তো মানে এই ম্যাগজিন শেখ আমাকে 2024 সালের 7ই অক্টোবর আর প্রতারণা করে বিয়ে করে তার ভাগ্নির সাহায্যে, শালিমার সাহায্যে, সহযোগিতায়। একটা টুপি পরা মাওলানা আমার বাড়িতে নিয়ে আসে। আমি বাড়িতে একাই থাকি, সারাদিন কেউ থাকে না। আমার বাবা সকালে বের হয়, সন্ধ্যায় আসে। তো যাই হোক, অনেক সময় রাত্রেও বাসায় থাকে না। তো তারই সুযোগ ওরা নেয়, নিয়ে আমাকে বিয়ের আগেই ম্যাগজিন মানে প্রেমের সম্পর্ক হয় তার সাথে আমার, ম্যাগজিন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তো আমি তাতে মানে নাকচ করি যে আমি এই ধরনের সম্পর্ক আমি বিয়ে ব্যতীত করতে পারবো না। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, আপনার প্রতিও আমার দুর্বলতা আছে, তো ঠিক আছে আপনি আমাকে বিয়ে করেন। তো ওটারই সুযোগ নেয় তারা। তো বিয়ে করে, বিয়ের কোনো ডকুমেন্টস তারা রাখে না। বলে যে আমি যখন আমি বিয়ের ডকুমেন্টস চাই এক পর্যায়ে, যে তার মতিগতি বেশি ভালো না দেখে, তখন বলে যে ওই লোকটা কোথায়, জিজ্ঞেস করলে বলে যে উনি রাজশাহী গেছে, পাবনা গেছে, তাবলিগে গেছে। ওই লোকটা কে আমি জানি না, সেটা শালিমার ম্যাগজিনই বলতে পারবে লোকটা কে। তো যাই হোক, পরে বলে যে ঠিক আছে ওই লোকের সন্ধানের দরকার নাই, ওটা তো একটা মানে ভালো মানের কাবিন হয় নাই, তোমার একটা ভালো মানের কাবিন করে দিব। তো ভালো মানের কাবিন, এটা ম্যাগজিন বলছে আমাকে। তো ভালো মানের কাবিন করে দিবেন, তো কবে এরকম ডেট দেয়, 10 তারিখ, 5 তারিখ, 20 তারিখ, সামনের মাস, এক সপ্তাহ পর, এরকম করতে হতে শেষে 3 মাস আমাকে এভাবে ঘুরায়। ঘোরানোর পরে তারপরে মানে এর মধ্যে আর কি সম্পর্ক চলাকালীন সময়ে বৈবাহিক সম্পর্ক চলতেছে, সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে যাচ্ছে। যখন আমার বাবা বাসায় না থাকে, শালিমা ওকে আমাদের ঘরে ঢুকাই দিতেছে, আবার বের করে নিয়ে আসতেছে আমাদের ঘর থেকে দিনের বেলায়, রাতের বেলায়, যখনই সুবিধা হচ্ছে। কারণ আশেপাশে মানুষজন তো কেউ জানে না, যেন ওর সাথে থাকলে কেউ সন্দেহ না করে। তো যাই হোক, মানে ম্যাগজিন যে এরকম ঋণগ্রস্ত বা এত টাকা পয়সা, মানে ও এতই মানে টাকা পয়সা ঋণে জর্জরিত, তাই সেগুলো আমি জানতাম না। পরে আস্তে আস্তে ওর সাথে বসবাস করতে করতে, চলতে ফিরতে, মিশতে মিশতে এক সময় মানে পুরোপুরি জানতে পারি না, যে জানি যে অনেক ফোন আসে ওর মোবাইলে। আমার কাছে যখন আসে অনেক ফোন আসে, তাই কারা ফোন দেয়, তাই একের পর এক জানতে পারি। জানতে পারার পর আমার কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা চায়। তা টাকা পয়সা আমি কিরকম টাকা, তো হিউজ পরিমাণ, যেমন 1.5 লাখ 2 লাখ, এত পরিমাণ টাকা তো আমি দিতে পারবো না। তখন আমার এই গহনাগাটির কথা, 7.5 ভরি গহনা যে আমার কাছে আছে, তারপরে আমি যে কিরকম হাত খরচ করি, সেটা শালিমা একমাত্র এলাকার মধ্যে, বিশেষ করে শালিমা আমার গহনার কথাগুলো জানে। তো যাই হোক, এটা মানে শালিমা তারপরে এক পর্যায়ে আমাকে বলে যে তাহলে মামার তো অনেক সমস্যা, তাই তুই তো স্ত্রী, তাই দে মামারে হেল্প কর, মামা তোর বইটি আসলে দিয়ে দিব। তোর মামাও এরকমই আমাকে বলছে, ও এরকম বলছে। তা আমি এরকম গনাগাটি ইস্যু সুদে লাগাই না, দেওয়ার পরে আবার সে সুদও দিতে পারে না, গহনার সময় নিয়ে সে সময় মতো আমার টাকাও দিতে পারে না। শেষ পর্যায়ে সে তার এরকম পরিস্থিতি, তা চিন্তা করলাম যে বিয়ে করছি, স্বামী যেহেতু থাক, গহনা দিয়ে কি করব। তারপরে যখন সে আরো আমার কাছে চাহিদা করতে থাকে, তখন কি করবো, এক পর্যায়ে তার সাথে পরামর্শ করে আমি গহনাগুলো বিক্রি করে তাকে তার সেই টাকা পয়সা দিয়ে দিই। এগুলো সব মানে ভয়েস রেকর্ড, তার সাথে যে আমার কথাবার্তা হয়েছে, লেনদেনের বিষয়ে কথাবার্তা, এই রেকর্ড গুলো আমার কাছে আছে। তো তারপরে বিষয়টা আমাদের গোপন থাকতে থাকতে একসময় তার আচরণে, যে সে আমাকে কাবিন করে দিবে বলে করে দিচ্ছে না, সেজন্য মানে এটা নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আপনি ডেটের পর ডেট দিতেছেন, আপনি এরকম কেন করতেছেন, তাহলে তো আপনি মানে মতিগতি আমি ভালো দেখতেছি না। বলে না মানে বিয়ের বিশেষ করে 1-1.5 মাস, 1.5 মাস, 1.5 মাস এমন সময় বলছে যে লিজা, আমি তো তোমাকে এভাবে রাখবো না, আমি তো তোমার ছোটবেলা থেকে পছন্দ করতাম, তুমি তো আমার তখন পাত্তা দাও নাই। এখন যাই হোক, এত বছর পর যেহেতু তোমাকে আমি পাইছি, তোমাকে আমি ফালাবো না, আমার বড় মেয়েটা অহনাকে বিয়ে দিয়ে আমি তোমাকে বাড়িতে নিব। এরকম প্রবঞ্চনা দিয়ে দিয়ে সে আমার কাছ থেকে সবই নিয়েছে। হ্যাঁ ম্যাগজিন। হ্যাঁ হ্যাঁ, ওনার 3টা বাচ্চা আছে। না না না, কেউ জানে না। এখন জানে, এখন সবার সারা গ্রাম জানে। সে নিজেই তারপরে বাধ্য হয়েছে, মানে বলছে যে বাধ্য হয়েছে বলতে কি, সে বলছে যে সে আমাকে বিয়ে করছে। এখন সারা গ্রাম জানে আমি তার ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী। তো যাই হোক, এখন এক পর্যায়ে তারপর দেখা গেছে আমি তার বড় বোনকে ডাইকা ব্যাপারটা জানাই। জানানোর পরে তার বড় বোন যাইয়া তাকে বলে
তো এতে করে আস্তে আস্তে সবাই জানতে পারে। এক পর্যায়ে আমি আমার ফ্যামিলি বাবাকেও জানাই, জানানোর পর তারপর আমার বাবার সাথে ওকে কথা বলাই, তো সেগুলোর ডকুমেন্টস আমার কাছে আছে, লেনদেনের বিষয়ে কথা, বিয়ের বিষয়ে কথা, সবকিছুই আছে। তারপর যাই হোক, সে আমাকে তারপরে মানে স্ত্রীর স্বীকৃতি দিবে না, দিবে না, দিবে না। তারপর আমার টাকা পয়সা গণাগাটি সেগুলো আমাকে ফেরত কবে দিবে তার কোনো ঠিক নেই, মানে না দেওয়ারই মানে বন্দোবস্ত। তারপরে শেষে আমি কি করব, একটা আমি তাকে বললাম যে তাহলে আমাকে যেহেতু ছেড়েই দিবেন, না একা একাই ছেড়ে দিবে, আমি বলছি এখন তো এলাকাবাসী এটা জানতে পারছে, এখন এভাবে ছেড়ে দিলে তো এটা হইলো না, এটা কেউই জানলো না। তো আপনি এখন যেহেতু সবাই জানতে পারছে, সবাই নিয়ে বসে এটা ছেড়ে দেন। আমার বাবা ওকে ফোনে বলছে, তো ও না, ও বসার প্রশ্নই ওঠে না, এইভাবে কথা বলে। তো আমার বড় ভাই আর তোমার বাবার নিয়ে বসো, এই ধরনের কথা বলে। তো আমি বলছি যে এইগুলো তো কোনো কথা না, যদি না বসেন তাহলে কিন্তু আমি আইনে যাবো। বলছে তুমি যা পারো কইরো, জেলই তো খাটাইবা, আমার জেল খাইতে অভ্যাস আছে, জেল অনেক আরামের জায়গা। তখন আমি আবার তারা একটু বলছি যে ঠিক আছে, আমি আপনার আরামের ব্যবস্থাই করতেছি। তা আমি একটা তারপর আমি আসার পর সাথে সাথে মামলা দায়ের করিনি। আমি যে পাশের যে ওয়ার্ড মেম্বার ওরা ধরছিল, আমাদের পাশের ওয়ার্ড মেম্বার মোশারফ মেম্বার, ওনার মাধ্যমে ওদেরকে আমি অনেকবার জানাইছি, আমার মেম্বারকে আমি আলাদাভাবে জানাইছি। জানানোর পরও সেও অনেক চেষ্টা করছে, বলছে যে এটা নিয়ে বস, তোরা ই কর। তারা আর বসতে আসে নাই বিদায়। পরে শেষে যায় একটা সময় দিল কি নির্বাচনের পরে বসবে। আমি বলছি না, আর বসলে এটাও সময়ের বেশি সময় ব্যাপার, নির্বাচনের আগেই বসি, না বসবে না। পরে শেষে তাদের মতিগতি ভালো না দেখে আমি শেষে কি করছি, মামলা দায়ের করে দিছি। হ্যাঁ, মামলা দায়ের করে দিছি ফেব্রুয়ারি 9 তারিখ। মানে আমি মামলা দায়ের করেছি, কোর্টে একটা মামলা দায়ের করেছি। সেই মামলা আর তদন্ত যায় আপনার পিবিআই তদন্ত যায় আমার বাসায়, যে বাসা যখন যায় মার্চের 1 তারিখে পিবিআই তদন্ত যাওয়ার পরে, পিবিআই যখন আমার বাড়ি থেকে তার বাড়িতে যে তদন্ত করে যাওয়ার পথে, বিশেষ করে ওই যে একটা সাক্ষী তখন উপস্থিত ছিল না, ততক্ষণে তারা ওদের বাসায় চলে গেছে। সে সাক্ষীর জন্য আমি পিবিআই স্যারকে, সোহেল আলম স্যারকে ফোন দিই, বললো যে আমাদের গাড়ির যে রাস্তায় মেইন রোডে আছে সেখানে আপনি তাকে নিয়ে আসেন। তো আমি সেখানে নিয়ে যাওয়ার পরে বললো আচ্ছা আমরা আসতেছি। তখন সে বের হয়ে আসলো, আসার পরে সে সাক্ষী থেকে কথাবার্তা নিল যে বিয়ে হয়েছে কিনা। সে বললো যে হ্যাঁ শুনছি, সবাই বলতেছে শুনছি বিয়ে হয়েছে। তো ওইটাই সাক্ষ্য নিল। নেওয়ার পরে সে গাড়ি টার্ন করে চলে যাচ্ছে, আমি বাড়িতে ফিরে আসতেছি। ওই মুহূর্তে ওই সিএমবি রোডের পাশে তার ম্যাগজিনের পরিবারের লোকজন বলতে তার প্রথম স্ত্রী, তার বড় বোন, তারপরে তার মেয়ে, তারপর তার শালি, মানে বড় বোন হচ্ছে রিপা, তারপরে তার স্ত্রী সুজাতা আক্তার জুথি, তারপরে তার শালি প্রান্তি, তারপর তার মেয়ে, বড় মেয়ে অহনা, এরা অতর্কিতভাবে আমার উপর হামলা করে এবং আমাকে মেরে রক্তাক্ত করে ফেলে। আর এর আগেও তার বড় ভাই মানে কমান্ড করছে যে ওর মামলার স্বাদ মিটাই দে, ওরে 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 গলায় পাড়া দিয়ে ওর থেকে মোবাইলটা আগে নিবি, ওর মামলার স্বাদ মিটাই দে, ওরে কুত্তার মতো পিটাবি। তো যাই হোক, সে কার্যসিদ্ধি সেদিন তারা করলো আর কি। আর এখনো তারপরের দিন আমি তখন আমি বাসায় যে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমার গলায় একটা 1 ভরি চেন ছিল, সেটা নিয়ে গেছে, কানের দুল। এটা যে মার্চের 1 তারিখের ঘটনা। তো যাই হোক, তারপরে যায়া এই করলো এই ওই তারপরে পরের দিন আমি পিবিআর, আমার তো কাছে নাম্বার নেই, আমি বাড়িতে গেলাম। আমাকে একটা ছেলে উদ্ধার করলো, অনেক লোকই দেখছে, কিন্তু ওই ছেলেটা আমাকে বাসায় নিয়ে গেছে। তো ওই ছেলেটা বাসায় যাওয়ার পর আমি আমার বাড়িতে সেদিন মাহফিল ছিল, সেখানে এক আঙ্কেল ছিল, সেই আঙ্কেলের থেকে আমি একটা মোবাইল নিলাম, নিয়ে 999 ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার নিকটস্থ থানার যে এসআই তাজুল ইসলাম উনি আসেন, উনি এসে সরজমিনে দেখেন, তারপর ওদের বাসা যান, তারপর আমাদের বাসায় এসে বলে আপনারা থানায় যান, আমরা আসতেছি। তারপর ওখানে যাওয়ার পরে আমার কোনো মামলা দায়ের হয়নি, কিন্তু একটা সাধারণ জিডি হয়েছে। তো জিডি হয়েছে পরের দিন সকালে, যেহেতু আমার মোবাইল নেই, পিবিআই স্যারের নাম্বার, সোহেল আলম স্যারের নাম্বার নেই, পরে আমি সরাসরি পরের দিন পিবিআই অফিসে স্যারের শরণাপন্ন হই, দেখা করি, গার্ডের থেকে নাম্বার নিয়ে কথা বলি, শরণাপন্ন হই। পরে এসে পিবিআই স্যারকে দেখালাম, পিবিআই স্যার ওই তদন্তে যখন গেছে ওর নাম্বার আর দেখলাম চার্টের মধ্যে ওর খালাতো ভাই শিপন ভাইয়ের নাম্বার নিয়ে এসছে। তো ওরে ফোন দিল, ও ধরলো না, শিপন ভাই ধরলো, শিপন ভাইকে বললো এটা কাজটা ঠিক করেন নাই, আইন কি আপনারা নিজের হাতে তুলে নিতে চান? বাদীকে তো আমি আপনাদের বাড়িতেই ডাকতাম, কিন্তু ওইখান তো বিশেষ করে দেখলাম যে সবাই তারা উগ্র, যেমন তেমন ম্যাগজিনের বউ খুব সুজাতা, উনি খুব উগ্র, যাক কাজটা আপনারা ঠিক করেননি। পরে ওইখান থেকে আমি পিবিআই স্যারের পরামর্শ নিলাম যে স্যার আমি এখন কি করবো। বললো আপনি পুনরায় একটা মামলা করে দেন, কি করবেন আর।
মামলা তদন্ত তো আমি আবার পিবি এর কাছে দিতে চাই। সে বললো যে না, আমি আপনাকে ভালো পরামর্শ দিচ্ছি, আপনার একটা সংস্থা বাড়ুক, যেহেতু ওরা এরকম, আপনি ডিবি তদন্ত দেন। ওনার পরামর্শ আমি আবার কোর্টে আরেকটা মামলা দায়ের করে ডিবি তদন্ত দিই। এই হচ্ছে। হ্যাঁ, আপনার দাবি কি এখন? আমার দাবি হচ্ছে আমি স্ত্রীর স্বীকৃতি চাই, আর আমার যে টাকা পয়সা গয়নাগাটি নিয়েছে সেগুলো আমি চাই। প্লাস আমার উপর যে অতর্কিতভাবে যে হামলা করা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে, তার ন্যায় বিচার চাই। মানে মূলত কথা, আমি সর্বদিক থেকে ন্যায় বিচার চাই। আচ্ছা, এই যে এখানে আপনার স্বামীর নাম ম্যাগজিন বলছিলেন, হ্যাঁ। ওনার বাড়ি, ওনার বাবার নাম কি, এবং আপনারা যে বিয়ে করলেন হ্যাঁ। সেটা কি রেজিস্ট্রি? না 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 না, শরীয়ত মোতাবেক কলমাপুরে আমাদের বিয়ে হয়েছে। কলমাপুরে বিয়ে হলে সেটা কি কোনো গ্রহণযোগ্যতা পাবে এখন? এখন কলমাপুরে বলতে আমাকে একটা কাগজে সই করানো হয়েছে, কিন্তু সেই কাগজ চাইতেই তো সে আমাকে আবার বলছে আরেকবার কাবিন করে দিবে। তার হদিস দিতে পারছে না, সে দিতে পারছে না। হ্যাঁ, সেটা আমি জানতাম, একই এলাকায় যেহেতু আমি জানতাম। আপনার কি বিয়ে হয়েছে আগে? না 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 না। আপনি কি করেন? আমি কিছুই করি না, বাসায় থাকি। না, আমার প্রশ্ন হচ্ছে আপনি জানেন যে নেই পারসন, হ্যাঁ, আপনি পরে জেনে শুনে আবার বিয়েটা কেন বসলেন? আসলে আপনি বিয়ে বসলেন? হ্যাঁ, আমার ভুলটা এখানে, এটাই আমি চরম ভুল করে ফেলছি, যে আমি বুঝতে পারিনি, আমি আসলে ফাঁদে পড়ে গেছি, প্রবঞ্চনার শিকার হয়ে গেছি। আপনার ওই কলমাপুরে যে বিয়ে করছেন, শরীয়ত মতো বিয়ের সময় আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক মুসলিম নারী হিসেবে জানা উচিত যে শরীয়ত মোতাবেক বিয়ে করার সময় সাক্ষীর দরকার থাকে। সাক্ষী ছাড়া বিয়ে হয় না। সাক্ষী শালিমা ছিল। আপনার পক্ষে কেউ সাক্ষী ছিল না? শালিমা ছিল। শালিমা তো ম্যাগজিনের বাইক না। আপনার পক্ষে কে ছিল? আমার পক্ষে বিয়ে সাক্ষী কে ছিল? আমার পক্ষে শালিমাই ছিল, আর ম্যাগজিনের তো ভাগ্নি, কিন্তু ওই কাজী আরেকটা লোক নিয়ে আসছিল, বলছে এদের পরিচিত। হ্যাঁ হ্যাঁ। ওই সময়ের কোনো ছবি আছে আপনার কাছে? না না না, আমি তো আগে সরল বিশ্বাসে সবকিছু করছি, নাহলে এরকম বিয়ে কি আমি করি? বা এরকম সরল বিশ্বাসে নিজে 7.5 ভরি গহনা টাকা পয়সা সব দিয়ে দিই। হাজবেন্ডের বাসা কোথায়? হাজবেন্ডের বাসা আমাদের এলাকায়। এলাকার নাম বলে? দক্ষিণ পাইকপাড়া। দক্ষিণ পাইকপাড়া। হ্যাঁ হ্যাঁ। আপনার হাজবেন্ডের বাবার নাম কি? মৃত সাফাজউদ্দিন শেখ। কি বাড়ি ওটা? ওটা সবাই ওই সাইডটাকে বিশের বাড়ি বলে। বিশের বাড়ি মানে রেজিস্টার কাগজে বিশের বাড়ি বলে সবাই। আচ্ছা, এই ব্যাপারে যে আপনি মামলা মোকদ্দমা করলেন, এখন আপনি যাদের আসামি করলেন তারা কি বলে, এবং তারা কি আপনাকে কিছু বলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে মারার পরও ওর ওয়াইফ, তারপর ওদের বাড়ির লোকজন বলতেছে, বা ওই যে পাশের বাড়ি যে শালিমার মায়েরা বলতেছে যে ওকে এবার তো ওরে মারছি, এবার ওর বাবারেও মারবো। কতদিন সংসার করছেন? আমি 1 বছর 3 মাস সংসার করছি। 1 বছর 3 মাস সংসার করছেন। হ্যাঁ। এখন যে থানায় কোর্টে যে মামলাটা করছেন, কি মামলা করছেন? কোর্টে মামলা করছি 493 ধারায়, মানে যেহেতু স্ত্রী স্বীকৃতি দিচ্ছে না, কোনো করতেছে না, তো ওটা ধর্ষণ মামলাই বলে, ওটা করেছি। আমরা শুনেছি আপনি এডুকেটেড পারসন, আপনি পড়াশোনা কোথায় করছেন? পড়াশোনা আমি মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে। কি পর্যন্ত পড়াশোনা? আমি বিকম কমপ্লিটেড। বিকম কমপ্লিট? হ্যাঁ, বিকম কমপ্লিট। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এগুলো যে আপনি করলেন, এই বিয়ে বসলেন, সেটা একটু আপনার পারিবারিক ভাবে সবাইকে বলা উচিত ছিল না? সেটা তো অবশ্যই উচিত ছিল। শালিমার ছেলে অপূর্ব, শালিমার মা হেলেনা বেগম, তারপর ওদের বাড়িতে ওর ওয়াইফ সুজাতা আক্তার জুথি বলতেছে একবার মারছি আবার মারবো, তারপর ওর বড় ভাই দেলোয়ার শেখ, তারপরে ওর বোন, এরা সবাই হুমকি দিচ্ছে। আইন কিন্তু প্রমাণে বিশ্বাসী। এখন আপনি শিক্ষিত মানুষ হয়ে ওই সময় একজন বিবাহিত পুরুষের সাথে আপনি বসলেন, বা শরীয়ত মোতাবেক বিয়ের ক্ষেত্রে কাজীও আপনি ছিলেন না, কাজী বা হুজুর, আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল? পরিবারের কেউ ছিল না? না 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 না। জানুয়ারি কথা বলছে, সেই রেকর্ডটা আমার কাছে আছে, এবং 13 জানুয়ারি যে আমার সাথে লেনদেনের বিষয়ে কথা হয়েছে, বিয়ে হয়েছে, সে ব্যাপারেও কিছু কথা আছে। টাকা পয়সা দিবেন যে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ভয়েস রেকর্ড গুলো আছে। ভয়েস রেকর্ড ছাড়া আর কোনো প্রমাণ নাই? না, আর কিছু প্রমাণ আছে না। একটা সীতাহারটা যে আমার কাছ থেকে নিয়েছিল। আপনার কোনো বাচ্চা কাচ্চা কি আছে? না না না, বাচ্চা কাচ্চা নেই। আপনি কিন্তু এবার বলতে চাচ্ছেন যে আপনি যে কাজটা করেছেন সেটা একান্তই আপনি
কাউকে না বলে করেছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা গোপন রেখেছেন, হ্যাঁ 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 এটার কোনো সাক্ষী হ্যাঁ নেই। না না তবে আপনি সাক্ষী হিসেবে আপনি ডকুমেন্টস কথাবার্তা এগুলো আছে। হ্যাঁ, সাক্ষী তো আমাদের শালিমা, বিশেষ করে আমার পরিচিতের মধ্যে শালিমা। তো সে শালিমাই এখন, শালিমাকে জিজ্ঞেস করলে শালিমা অস্বীকৃতি মানে অস্বীকার করতেছে। হ্যাঁ, তো যাক শালিমা অস্বীকার করতেছে। আপনি একজন শিক্ষিত একটা এডুকেটেড পারসন হইয়া শালিমা তখন বলছে সে আমার পক্ষে। কিভাবে আপনি মনে হচ্ছে একটা ছেলের সাথে বিয়ে বসেন? এখানেই জানা সত্ত্বেও আপনি সেখানে বিয়ে বসছেন, এখানেই তো আমি হতাশ। সেখানে এখন তো মনে হচ্ছে আপনি তো কোনো বিয়ের কোনো তথ্য প্রমাণ আপনি দেখাতে পারতেছেন না। না, আমার ভয়েস রেকর্ড আছে। আপনার ভয়েস রেকর্ড আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি সেখানেই হতাশ। তাহলে আজকে একেবারে শেষ পর্যায়ে সংবাদ সম্মেলন করতে হলো কেন? সংবাদ সম্মেলন এর আগেও আমি একটা করেছি, এখন করতেছি, কারণ ওই যে আমাকে মারধর করার পরে এখন আমি হুমকির শিকার হচ্ছি মামলা তুলে নেওয়ার জন্য, বা বিভিন্ন রকম হুমকি। বিশেষ করে আমার ফ্যামিলিকে নিয়ে, যে একটা ঈদ গেল, আমার ফ্যামিলিকে আমি বাড়িতে আসতে নিষেধ করে দিছি। কারণ কখন কি, আমাদের বাড়িটা একদম ওদের একই এলাকায় আমাদের বাসা। ওর আপনার ফ্যামিলি কোথায় থাকে? আমার ফ্যামিলি সব ঢাকায় থাকে, শুধু বাবা আর আমি এখান থাকি। বাবা সে সকালে চলে যায় 6টা, 6:30 বা 7টা এরকম, ফজরের পরে বাসায় ব্যবসা করেন, আবার আসে সন্ধ্যার সময় বা আসরের একটু পরে, এরকম সন্ধ্যার সময় আসে। আবার অনেক সময় বাসায় থাকেও না, আমি একাই থাকি বাসায়। শেষ আপনি যা বলার বলেন। সর্বশেষ আপনার দাবি কি? আমার সর্বশেষ দাবি যে হচ্ছে, আমি ন্যায় বিচার চাই, আমার স্ত্রীর স্বীকৃতি চাই। আমার থেকে যে আমাকে প্রতারণা করে, প্রবঞ্চনা করে শালিমা ম্যাগজিন যে আমার কাছ থেকে স্বর্ণ, টাকা পয়সা এগুলো আত্মসাৎ করছে, এগুলো আমি ফিরে পেতে চাই। এবং আমাকে যে তারপরে পিবিআই তদন্ত যাওয়ার পর যে আমার উপর যে ওর পরিবার, মানে ম্যাগজিনের পরিবারের লোক, ওর ওয়াইফ, ওর বড় বোন রিপা, ওর ওয়াইফ সুজাতা আক্তার জ্যোতি, ওর শালি প্রান্তি আক্তার, ওর বড় মেয়ে অহনা, ওরা যে আমার উপর হামলা করলো, আমাকে রক্তাক্ত করলো, মেরে রক্তাক্ত করলো, আমি সর্বক্ষেত্রে আমি সবকিছুর ন্যায় বিচার চাই।